আগামী নির্বাচনে যদি সামান্য ভোট বিরোধীদের দিকে যদি বেড়ে যায় এবং শাসক জোটের যদি সামান্য পরিমাণ ভোট যদি কমে যায়, তাহলেই কিন্তু আপনার রাজ্যে সরকারে কিন্তু বিরাট বড় পরিবর্তন চলে আসবে। অর্থাৎ প্রত্যাবর্তন আর পরিবর্তনের যে বিতর্ক, এই বিতর্কে কিন্তু পরিবর্তন কিন্তু শক্তিশালী অবস্থাতে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। বন্ধুরা নমস্কার। 2023 সালে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধীরা কি সত্যি সত্যি খুব বাজে রেজাল্ট করেছিল? বিজেপি এবং তার শরিক দল আসলেই কি এমন রেজাল্ট করেছিল যা 2028 সালের বিধানসভা নির্বাচন আসতে আসতে তাদের মনোবল বৃদ্ধি করতে পারে? নাকি এমন রেজাল্ট হয়েছিল যে রেজাল্ট তাদের জন্য বড় ধরনের সতর্কবার্তা বহন করে, তাদের জন্য অশনি সংকেত বা বিপদ সংকেত নিয়ে আসে? এবং 2028-এর রেজাল্ট, 28-এর বিধানসভা নির্বাচনে বিরোধীরা যদি পরিকল্পিতভাবে লড়াই করে তাহলে পরিবর্তনের সম্ভাবনা জিয়ে রাখে। আপনাদের কাছে আজকে এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য তুলে ধরব যেগুলো আপনারা এর আগে ভাবেননি পর্যন্ত। কেউ কোনো ভিডিওতে, কোনো জায়গাতে, কোনো চ্যানেলে কেউ কখনোই এইগুলো আপনাদেরকে বলেনি। আর 2028-এর বিধানসভার নির্বাচনকে সামনে রেখে সবসময় তার ইমিডিয়েট আগের বিধানসভা নির্বাচনের রেজাল্টকে দেখতে হয়। তার কারণে আমি একের পর এক ভিডিওতে আপনাদের কাছে 2023 এবং মানে এই যে বিভিন্ন হিসেব নিকেশ, 23-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরছি। তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখবেন এখানে প্লে লিস্টের মধ্যে সবগুলো ভিডিও রয়ে গেছে, আপনারা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। 2023 সালে ত্রিপুরাতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন যে মোট ভোটার কত ছিল। মোট ভোটার ছিল 28,24,928 জন। মোট ভোট কতটি পড়েছিল? 25,37,769 জন। আর ভোট দেয়নি কতজন? ভোট দেয়নি 2,87,159 জন। এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এবার আপনাদেরকে আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, তার কারণে ভিডিওটা সেভ করে রাখলে অন্যান্য সময় আপনাদের কাজে লাগবে। এবার কথা হলো, প্রাইমারিলি আপনাদেরকে জানিয়ে দিই যে এনডিএ, বিজেপি এবং আইপিএফটি মিলে যে এনডিএ তখন ছিল, তারা কত ভোট পেয়েছিল সম্মিলিতভাবে? তারা পেয়েছিল 40.23%। কত ভোট তাদের এর আগের বিধানসভা নির্বাচনের তুলনায় কমেছিল? 10.78% বা অলমোস্ট 11% ভোট কমেছিল। এবার এসডিএফ মানে কংগ্রেস আর সিপিএম মিলে যে জোট ছিল, সেই জোটটাকে বর্তমানের ভাষা আমি ইন্ডিয়া জোট বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইন্ডিয়া জোট কত পেয়েছিল? ভোট পেয়েছিল 36.01%। তার মানে তাদেরও ভোট কত কমেছিল এর আগের বিধানসভা নির্বাচনের তুলনায়? 10.08%, মানে 11% ভোট কমেছিল এনডিএর, আর ইন্ডিয়া জোটের ভোট কমেছিল 10%। তাহলে পার্সেন্টেজ হিসাবে এদের সবারই সমান সমানই প্রায় ভোট কমেছে। আর ত্রিপুরা মাথা কত ভোট পেয়েছিল? পেয়েছিল 19.69% বা অলমোস্ট আপনার 20% ভোট পেয়েছিল। এবার দেখেন, প্রথমে খেয়াল করে দেখেন যে এনডিএ 40.23% ভোট পেয়েছিল, ইন্ডিয়া পেয়েছিল 36%। সঙ্গে যদি আপনার ত্রিপুরা মাথার 20%কে যুক্ত করা হয় তাহলে এটা 56% হয়ে যায়। ভাবতে পারেন 56%-এরও বেশি হয়ে যায় যদি এই তিনটে শক্তি এক জায়গায় হয়ে যদি লড়াই করতো। করেনি, তার কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে ভোটের পার্সেন্টেজের হিসেবে এনডিএর তুলনায় এই বাকি তিনটি দলের অনেক বেশি। এবার ভেরি ইন্টারেস্টিং, গত নির্বাচনে কত মানুষ টোটাল বিজেপিকে ভোট দিয়েছিল? বিজেপিকে ভোট দিয়েছিল সেই 28 লক্ষ ভোটারের মধ্যে 25 লক্ষ ভোট দিয়েছে, তার মধ্যে বিজেপি পেয়েছে 9,85,797। এনডিএ কে ভোট দেয়নি, অর্থাৎ বিজেপি আইপিএফটি জোটকে ভোট দেয়নি এমন মানুষ কত ছিল? 14,78,573। ওই যে 2,87,159 জন যে ভোট দেয়নি, ভোট দিতে যায়নি, তারা কিন্তু মাইনাস, তাদের ছাড়া কিন্তু এই হিসাবটা।
এবার যদি 14,78,573 সঙ্গে যদি আপনারা 2,87,159 জনকে যোগ করেন, তাহলে বিশাল সংখ্যক মানুষ কিন্তু গত বিধানসভা নির্বাচনকে এনডিএ কে ভোট দেয়নি। তার মানে যারা শাসন ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়া মানুষের সংখ্যা বিশাল। এই কারণে 2028 নির্বাচন আসার আগে যদি হিসেবে সামান্য এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু সরকার মানে ফুরুত হয়ে যাবে একেবারে। এটা খুব মানে গুরুত্বপূর্ণ। এবার আপনাদের জানা দরকার যে তিপ্রামথা, আচ্ছা আইপিএফটি কত ভোট পেয়েছিল গত নির্বাচনে? মাত্র 31,838টি। তাদের 1.26% তারা ভোট পেয়েছিল, কমেছিল 6.12%। তিপ্রামথা তার জন্মের পরে প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করে তারা এমন রেজাল্ট করেছে যেটা অকল্পনীয়। তারা কত ভোট পেয়েছিল? 4,98,182টি বা প্রায় 5 লক্ষ ভোট তারা পেয়েছিল, 19.69%। এটা অসাধারণ রেজাল্ট এক কথায়। এবার তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট চেয়েছিল, এটা খেয়াল রাখতে হবে। ফলে বিজেপি বিরোধী ভোটগুলো কিন্তু তাদের ভাগ্যে পড়েছিল, ফলে এটাকে বিজেপি বিরোধী ভোট হিসেবে দেখতে হবে। সিপিএম এর ভোট কমেছিল 24.62%। তারা ভোট পেয়েছিল কতটি? মোট 6,22,869টি। এই কমার পরেও কিন্তু এবার দেখেন বিজেপির সঙ্গে সিপিএম এর ভোটের পার্থক্য কিন্তু খুব বেশি না। কংগ্রেস কত পেয়েছিল? 2,16,637টি। কংগ্রেস ভোট পেয়েছিল 8.56%। আর কংগ্রেসের ভোট বেড়েছে কত? আপনার 6.77%। তাহলে এই যে হিসেবটা, এই হিসেবটা কিন্তু পরিষ্কারভাবে একটা বার্তা দিচ্ছে যে 2028 বিধানসভা নির্বাচন যখন আসবে তখন কিন্তু এই হিসেব অনুযায়ী কিন্তু আপনার বিরোধীদের মধ্যে একটু এদিক এদিক হলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। আর এটা আপনাদের মাথায় রাখতে হবে যে গত নির্বাচনে এনডিএ তুলনায় ইন্ডিয়া জোট কতটি কম পেয়েছিল, বা ইন্ডিয়া জোটের তুলনায় এনডিএ কতটি ভোট বেশি পেয়েছিল? বেশি পেয়েছিল এনডিএ মাত্র 1,06,403টি ভোট। মানে জয় পরাজয়ের ব্যবধান ছিল 1 লক্ষ সামান্য বেশি। মানে ভাবতে পারেন, তার মানে এটা একটা বিরাট বড় বিপদ সংকেত 2028 বিধানসভা নির্বাচনের আগে। তার কারণে রাজ্যে বিরোধীদেরকে কোনোভাবে ভোটের হিসেবে, আসনের হিসেবে বলতে পারেন যে কোনো একটি পার্টি পেয়েছে আপনার 11টি, এখন কমে 10টি, কেউ পেয়েছে 3টি আসন, আর অন্য আরেকটি দল পেয়েছে 13টি আসন। তো এই আসনের হিসেবে হয়তো মনে হবে যে বিরোধীরা তো ভাই অনেকটা পিছিয়ে আছে, কিন্তু ভোটের হিসেবে কিন্তু শাসক জোট আর বিরোধী জোট তারা কিন্তু একেবারে কাছাকাছি, অলমোস্ট নেক টু নেক। ফলে তাদের মধ্যে কাউকে, যেমন শাসক জোটকে খাটো করার কোনো সুযোগ নাই যেহেতু সে সরকারে আছে, সে তার কাছে মেজরিটি আছে, তেমনভাবে কিন্তু আপনার বিরোধী জোটকেও ভোটের হিসেবে খাটো করার কোনো সুযোগ নাই। আগামী নির্বাচনে যদি সামান্য ভোট বিরোধীদের দিকে যদি বেড়ে যায় এবং শাসক জোটের যদি সামান্য পরিমাণ ভোট যদি কমে যায়, তাহলেই কিন্তু আপনার রাজ্যে সরকারে কিন্তু বিরাট বড় পরিবর্তন চলে আসবে। অর্থাৎ প্রত্যাবর্তন আর পরিবর্তনের যে বিতর্ক, এই বিতর্কে কিন্তু পরিবর্তন কিন্তু শক্তিশালী অবস্থাতে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। কারণ হলো গত বিধানসভা নির্বাচনে 11%-এর মতন ভোট কিন্তু শাসক জোটের কমে গেছিল। এই ট্রেন্ড যদি অব্যাহত থাকে, আগামী বিধানসভা নির্বাচনে যদি 10% কমার দরকার নেই, যদি 5% কমে, 3-4% যদি কমে, তাহলে অনেক বিধানসভা কেন্দ্রে হিসেব উল্টো হয়ে যাবে। এই কারণে এই ভিডিওটা, এই হিসেবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ। তো আর তাছাড়া যদি আপনার তিপ্রামথা যদি কোনো কারণে আপনার শাসক জোট থেকে বেরিয়ে এসে বিরোধী জোটে যদি চলে যায়, তাহলে তো একেবারে বিরোধীদের জন্য সোনায় সোহাগা হয়ে যাবে। আর যদি তিপ্রামথা আলাদাভাবে লড়াই করে এবং গতবারে যারা তিপ্রামথাকে ভোট দিয়েছিল তাদের মধ্যে যদি একটা অংশ তিপ্রামথাকে ভোট না দিয়ে বিরোধীদের দিকে যদি ঝুঁকে যায়,
তাহলেও কিন্তু হিসেব গড়বড় হয়ে যেতে পারে, কারণ গতবার বেশ কিছু আসন আপনার বিরোধীরা হেরেছে তিপ্রামথার কারণে। এই কারণে তিপ্রামথার প্রতি যদি আস্থা মানুষের একটু কমে যায়, তাহলেও কিন্তু বিজেপির জন্য ক্ষমতায় ফিরে আসা অসম্ভব হয়ে যাবে। আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লেগেছে এবং অনেক কাজে লাগবে আগামী দিনেও। তার কারণে ভিডিওটাকে সেভ করে রাখবেন আর কমেন্ট করবেন, নিচে কমেন্ট করে আপনাদের মতামত দেবেন। কারণ এই যে আলোচনাগুলো, তথ্যভিত্তিক আলোচনাগুলো, এগুলো আপনাদের সামনে আমি একের পর এক ভিডিওতে তুলে ধরছি। আর এইগুলো আপনাদেরকে আগামী বিধানসভা নির্বাচনের আগের পরিস্থিতিটা বুঝতে সাহায্য করবে। কারণ অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রায় সব রাজ্যেই থাকে, সে কেন্দ্রে যেমন আছে রাজ্যে রাজ্যেও রয়েছে। কোথাও বিজেপি ক্ষমতায় আছে সেখানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে, কোথাও বিরোধীরা ক্ষমতায় আছে সেখানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট সব জায়গাতে কম বেশি থাকে। আমাদের রাজ্যে কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিন্তু যথেষ্ট বেশি আছে। আর বিজেপির ভেতরে আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, আভ্যন্তরীণ লড়াই, কর্মীদের সমর্থকদের একটা বিরাট অংশের মধ্যে অসন্তোষ, কিছু না পাওয়ার যন্ত্রণা বেদনা, এগুলি কিন্তু প্রবলভাবে রয়েছে। এই কারণে মানে খানিকটা ভোট যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে 2028-এ বিজেপির ক্ষমতায় ফিরে আসা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। এই কারণে ভিডিওটাতে আপনাদের মতামত, আপনারা এই ভিডিওতে বলা কথাগুলো এবং তথ্যগুলোর সঙ্গে কতটা সহমত জানাবেন সেটা। আর এগুলো অসহমত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এগুলো বানিয়ে বলার মতন কোনো ব্যাপার থাকে না। স্ট্যাটিস্টিক্স তো আর বানিয়ে বলার কোনো সুযোগ নেই। কে কতটা ভোট পেয়েছিল, কে কোথায় পিছিয়ে কোথায় এগিয়ে, সেগুলোকে নিজের মতন করে বানিয়ে বলার কোনো সুযোগ নেই। তার কারণে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। যতনন্য খলম খা, সবাইকে নমস্কার।